আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন, মেহেদী হাসান খান। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ৫৫ বছর পর চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেল রুট। ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সীমান্ত হতে চায় না, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে তা সুস্পষ্ট, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পোর্ট লুইয়ে বঙ্গবন্ধুর সড়কের উদ্বোধন। উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি মহল, মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। ঘন কুয়াশায় সারা দেশে জেগে বসেছে শীত, দু এক দিনের মধ্যেই উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। বিস্তারিত সংবাদ যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেল রুট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এক বৈঠকে এই রুটের উদ্বোধন করেছেন। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। বেলা 11:30টায় শুরু হওয়া বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী দিল্লিতে তার দপ্তর থেকে অংশ নেন। বৈঠকে দুদেশই নিজেদের অবস্থান থেকে পাশে থাকার কথা জানায়। বঙ্গবন্ধুর বাণী অবিনশ্বর মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সব ভারতীয় নাগরিকের পক্ষ থেকে শুভকামনা জানান। বিজয় দিবসের অনেক অনেক অভিনন্দন আর পৌষ পার্বণের শুভেচ্ছা। বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट नीति का एक प्रमुख स्तंभ है। बांग्लादेश के साथ संबंधों में मजबूती और गहराई लाना मेरे लिए पहले दिन से ही विशेष प्राथमिकता रही है। यह बात सही है कि वैश्विक महामारी के कारण यह वर्ष बहुत ही चुनौतीपूर्ण रहा है, लेकिन संतोष का विषय है कि इस कठिन समय में भारत और बांग्लादेश के बीच अच्छा सहयोग रहा। चाहे वो दवाइयां या मेडिकल इक्विपमेंट हो या फिर हेल्थ प्रोफेशनल के साथ काम करना हो, वैक्सीन के क्षेत्र में भी हमारे बीच अच्छा सहयोग चल रहा है। বাংলাদেশ ভারত যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতাকে আনন্দের সঙ্গে স্বীকৃতি দেয়া হচ্ছে। আমাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের উৎপাদন ও সেবা খাতে নিযুক্ত রয়েছেন এবং তারা ভারতের নিজ দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যটক এবং চিকিৎসা সেবা গ্রহণকারী ও তারা ভারতে যাচ্ছে এবং এই সহযোগিতা নিচ্ছে। পরে চিলাহাটি ও হলদিবাড়ি রেল রুট উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর বাণী অবিনশ্বর, বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সব ভারতীয় নাগরিকের পক্ষ থেকে জানান শুভকামনা। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের প্রতি এমন আবেগময় অভিমত ছাড়াও উঠে আসে আরও নানান প্রসঙ্গ। এই সময় ব্রিক্স ব্যাংকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান ভারতের সরকার প্রধান। বিস্তারিত মোবালিক করিমের প্রতিবেদনে।
বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক নিয়ে অনেকটাই আশাবাদী দুদেশের কূটনৈতিক মহল। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে তার বেশ সুস্পষ্ট রেশি পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তাকে ধন্যবাদ দিয়ে নরেন্দ্র মোদী বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা তার জন্য একটি সম্মানের বিষয়। विजय दिवसेर अनेक अनेक अभिनंदन। मैं दोनों देशों के शहीदों को, जिन्होंने अपने प्राणों की आहुति दी, श्रद्धापूर्वक नमन करता हूं। बांग्लादेश यात्रा के निमंत्रण के लिए मैं आपका धन्यवाद करता हूं। आपके साथ बंगबंधु को श्रद्धांजलि अर्पित करना मेरे लिए गर्व की बात होगी। বাংলাদেশের বিজয় দিবসের একদিন পরে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, এটি গর্বের যে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়, যা একসঙ্গে উদযাপন করছেন তিনি। জানান, দুই দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিজয় মশাল সারা ভারতে পরিভ্রমণ করানো হচ্ছে। स्वर्णिम विजय मशाल प्रज्वलित करी। ये 4 विजय मशाल पूरे भारत में भ्रमण करेगी और हमारे शहीदों के गांव-गांव ले जाई जाएगी। বাংলাদেশ ভারতের প্রতিবেশী নীতির প্রথম পিলার জানিয়ে মোদি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী ও দৃঢ় করার বিষয়টি তার ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে অগ্রাধিকার পাচ্ছে। बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट नीति का एक प्रमुख स्तंभ है। চলমান এই বছরটি মহামারীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে এর মধ্যেও ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো সহযোগিতা ছিল এবং ভ্যাকসিনের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা আছে বলে জানান তিনি। সার্ক কাঠামোতে দুই দেশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, স্থল সীমান্ত বাণিজ্যের সমস্যা কমে এসেছে অনেকটাই, যা সম্পর্কের মজবুত কাঠামোকে বোঝাতে সক্ষম হচ্ছে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর বিচক্ষণতার কারণেই চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের দুয়ার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, এই রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের মধ্যে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা জানান। সীমান্তের হত্যাকাণ্ড ভারত সরকারও চায় না, তা দুদেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট হয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সব ইস্যুতেই ভারত সহানুভূতিশীল। অন্যদিকে মরিশাসের রাজধানী পোর্ট লুইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। আরও তথ্য টেনি ত্রঙের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আমাদের এই বিজয়ের সময়ে আমাদের অভিনন্দন জানিয়েছেন আর একাত্মতা ঘোষণা করেছেন। এতে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তাসহ যেসব নদীর পানি ইস্যুতে সমস্যা রয়েছে তা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ভারত সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য যা করণীয় তা বাংলাদেশের সাথে এক হয়েই কাজ করবে ভারত। তিস্তা নিয়ে বলেছে যে তারা দে আর কনসাল্টিং উইথ এভরিওয়ান টু ব্রিং দেম অন বোর্ড। আর যে অন্য একটা প্রশ্ন বললেন যে রোহিঙ্গা, এইটাতে তারা বলেছে তারা বিশ্বাস করে যে এইটার সলিউশন খুব তাড়াতাড়ি দরকার, আর না হইলে এই এলাকায় সন্ত্রাসী ও অনৈশ্যতা দেখা দিতে পারে। সেই জন্য এই ব্যাপারে যা যা করা তারা আমাদের সাথে মিলে কাজ করবে, সেই অঙ্গীকার উনি আজকে ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, এদেশের কিছু অস্ত্রধারী ও অসাধু ব্যবসায়ীর কারণে সীমান্ত হত্যা থামছে না। তাদের কারণে ভুক্তভোগী হচ্ছে নিরীহ মানুষ। সীমান্ত হত্যা বন্ধ হোক, তা ভারত সরকারও চায়। আজকে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনারাও চান কোনো লিটল ওয়াপন এখানে ইউজ হবে না। উনি নিজেই সেটা হি রেজড ইট এন্ড সেড যে আমাদের ইচ্ছা যে এই বর্ডারে, বাংলাদেশ ভারতের বর্ডারে কোনো লিটল ওয়েপন ব্যবহৃত হবে না। এই ইনস্ট্রাকশন তিনি আবার নতুন করে দেবেন। তবে সেই সাথে আমাদেরও স্মরণ রাখতে হবে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি বর্ডারে হয়, সেইগুলো ব্যাপারে আমাদেরও সতর্ক থাকতে হবে। বাট ভারত বাংলাদেশ উভয় দেশ বিশ্বাস করে যে আমাদের বর্ডারে একটা লোক, নিরীহ লোক যাতে আপনার
এই হত্যার সম্মুখীন না হয়। এছাড়া চিলাহাটি ও হলদিবাড়ি রেল যোগাযোগ উদ্বোধন হওয়ায় দুদেশের মধ্যে পণ্য পরিবহন নতুন মাত্রা পাবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আর অচিরেই মানুষের যাতায়াতও চালু হবে। তো আমরা এই ট্রান্সশিপমেন্ট তো আমরা চাই, আমরা মোর কানেক্টিভিটি চাই, আমরা একেবারে নেপাল ভুটান পর্যন্ত চাই। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে খোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার নিজ বাসভবন থেকে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে তারা দেশে বিদেশে আজকে কল্পিত কাহিনী প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজ নষ্ট করছে। তারা এদেশে স্বাধীনতা এখনও মনে প্রাণে যারা মেনে নিতে পারেনি, এই বিজয়ের মাসেও তারা অপপ্রচার ষড়যন্ত্র করছে। ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধু ভাস্কর্যের অবমাননা করেছে। বিএনপি এ সকল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করে যারা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় তথ্য ভবনে মুজিববর্ষে বিজয় দিবস শীর্ষক আলোচনা সভায় তিনি আহ্বান জানান। মন্ত্রী বলেন, নিজেরা বিভ্রান্তিতে ভুগে জনগণকেও বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। বিভ্রান্তির এই অপচেষ্টা দেশ ও জাতির জন্য শুভ নয় বলেও জানান হাসান মাহমুদ। এর আগে জাতীয় তথ্য ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাষ্ট্রকে পিছিয়ে দিতে চায়, যারা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায়, যারা আমাদের সংস্কৃতির উপর আঘাত হানে, আমাদের কৃষ্টির উপর আঘাত হানে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনগণকে আরও জাগিয়ে তুলতে হবে। দেশ তাদের বিরুদ্ধে জেগেছে, এই জনগণের জাগরণের এই স্ফুলঙ্গে তারা যেন জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়, সেই জায়গায় নিয়ে যেতে হবে। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দুদক বিভিন্ন ধরনের তথ্যপাত্য প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দেওয়ার পর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। দুদক মামলা ও তথ্যপাত্যের ভিত্তিতে 2,500 কোটি টাকা পাচার হয়েছে বলে উল্লেখ করে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ মিশনগুলো তথ্যপাত্য পাঠালে তা যথাসময়ে আদালতে উপস্থাপন করা হবে। অর্থ পাচারের বিষয়টি আমলে নিয়ে হাইকোর্ট গত 22 নভেম্বর বিদেশে টাকা পাচারকারীদের নাম, ঠিকানা সহ সব ধরনের তথ্য প্রতিবেদন আকারে জমা দিতে দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেন। আবহাওয়া পরিস্থিতি। ঘন কুয়াশার সঙ্গে পৌষের শুরুতেই সারা দেশে জেঁকে বসেছে শীত। ইতোমধ্যে উত্তরাঞ্চল সহ সারা দেশে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা আরও কমে উত্তরাঞ্চলে শুরু হতে পারে প্রথম শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল থেকে প্রায় 2 ডিগ্রি কম। আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় জেলার সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে হাড় কাঁপানো তীব্র শীত। সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। 3-4 দিন ধরে ভালোভাবে দেখা মিলছে না সূর্যের। এতে চরম বিপাকে পড়েছে গ্রাম অঞ্চলের গরিব ও শীতার্ত সাধারণ খেটে খাওয়া মানুষেরা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত আরও 36 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও 1134 জন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত 4,96,975 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 7,192 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 4,31,590 জন।
রাজধানীর উত্তরার আব্দুল্লাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী জিসান হাবিব হত্যা মামলার ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। 9 ডিসেম্বর রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিসান নিহত হন। বৃহস্পতিবার ডিএমপি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ সংবাদ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। নিহত জিসানের বাড়ি নোয়াখালীতে। সে এবার নোয়াখালীর একটি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির এবং হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর আদালতে মামলাটি দায়ের করেন মাওলানা শাহ আহমদ শফির শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন। মামলাটির এজাহারে বাদী সহ মোট 6 জনকে সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রামের পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে 34 দোকান উচ্ছেদের উপর স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ওই 34 দোকান মালিকের করা রিট আবেদনের শুনানি আজ ভার্চুয়াল হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে ওই মার্কেটের মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে হাইকোর্টের আদেশের পর উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়া হয়। হাইকোর্টের আদেশ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে। কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। অটোরিকশার চালক সহ আহত হয়েছে আরও 3 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বিকেলে ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নের নয়াহাটি এলাকায় ভৈরব কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় পৌর নির্বাচনকে কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত 24 জন আহত হয়েছে। বৃহস্পতিবার 4 নম্বর ওয়ার্ডের মেলাপাড়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর উভয় পক্ষের প্রচারণা চালানোর সময় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনার পর কুয়াকাটা পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। নতুন করে জমে উঠেছে জেলার হাটগুলো। জীবননগর উপজেলার খেজুরের গুড়ের সুনাম রয়েছে দেশ জুড়ে। বেশি মূল্যে গুড় বিক্রি করতে পেরে গাছিরাও খুশি। জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। জীবননগর উপজেলায় সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ক্ষেতের আইলে পুকুর পাড়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা খেজুর গাছ জীবননগরে অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। দুপুরের পরই শুরু হয় গাছের চোখ কাটা। তারপর প্রচণ্ড শীতকে উপেক্ষা করে গাছিরা কাক ডাকা ভোরেই গাছ থেকে রস নামাতে ব্যস্ত হয়ে যায়। তারপর গাছের রস একত্রে করে নিয়ে যায় নির্দিষ্ট স্থানে। পরে রস জ্বালিয়ে এভাবে তৈরি করা হয় ঝোল গুড়, কখনো আবার পাটালি। এটা গাছ পেটে গাছ কাটা হয় বিকেলের, তারপরে ভোরবেলা খোলা হয়, রসটা ছেঁকে হাঁড়িতে দেওয়া হয়, যে দিয়ে তারপরে জেইলে তাঁত রস হয়, গুড় হয়, পাটালি, তারপরে গুড়কে পাটালি বানানো হয়। এবছরে গুড়ের দাম খুবই ভালো সুন্দর আছে। আপনার যদি গুড়ের দাম এরকম থাকে তাহলে আমরা লাভবান হব। টাকা এখন যেভাবে পাচ্ছে এইভাবে পালি খুশি, থেকে দাম কমে গেলে একটু আমাদের সমস্যা হবে। এবারটা একটু দাম বেশি পাচ্ছে বলে আমাদের পোষাছে। গুড় আমাদের এই খদ্দেরে নেয়, 100 টাকা বিক্রি করি গুড় আমরা। গুণগত মান ভালো হওয়ার কারণে চাহিদাও অনেক। শুধু দেশে নয়, বিদেশেও এই এলাকার গুড়ের চাহিদা কম নয়। শীত যত বাড়বে রসের পরিমাণও বেড়ে যাবে বলে জানান গাছিরা। আমাদের এখানকার গুড় আছে ভালো, মানসম্মত কোনো ভেজাল নেই। বাইরেও যায় এই গুড়, ঢাকা যেখানে বাইরে আমাদের এই জীবননগর থানার গুড় খুব সুন্দর, সুস্বাদু এবং এটা হাত থেকে ভেজাল নাই। এখনো খাই খদ্দের আসে, আমরা এখান থেকে বিক্রি করি, আরও বাইরে থেকে লোকজন আসে। 8 বছরে একটু কম ছিল, 8 বছরে 50 টাকা 60 টাকা, আর এই বছরে 80-90 টাকা। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জেলায় খেজুরের গুড় উৎপাদন করা হয় বলেই এর চাহিদা দেশ পেরিয়ে বিদেশেও। রস বা গুড় এর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা। পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রতিনিয়ত উৎপাদন করা হচ্ছে গুড়।
তবে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে গাছিরা এর কাজে লিপ্ত রয়েছে। প্রচণ্ড শীত হলেও তারা রয়েছে খুশি, কারণ অর্থ উপার্জন হচ্ছে। এসকে লিটন, মাই টিভি, জীবননগর, চুয়াডাঙ্গা। প্রতিষ্ঠার 2 বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস eValley.com লিমিটেড। এই উপলক্ষে 16 ডিসেম্বর রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সীমিত পরিসরে নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানে ইভ্যালির সেরা বিক্রেতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান ছাড়াও এ বছরের সেরা বিক্রেতা হিসেবে ফেয়ার ইলেকট্রনিক্সের নাম ঘোষণা করেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল। সেরা বিক্রেতাদের মধ্যে PHP গ্রুপ, হিরো, রানার, টিভিএস, কোকাকোলা, পার্টেক্স গ্রুপ, ফ্লোরা লিমিটেড, আফতাব গ্রুপ, আক্তার ফার্নিচারের মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে। প্রবাসের খবর। সৌদি আরবের দাম্মামে নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন করেছেন বাংলাদেশি প্রবাসীরা। ভিন দেশে থেকেও দেশের স্বাধীনতার 50তম বর্ষে পদার্পণে উল্লাস করেন তারা। মরুর দেশটির দাম্মাম তামারান ভিলেজে বাংলাদেশ সরকারের অনুমোদিত দাম্মামের তোকবা ও সানেইয়া সেবা কেন্দ্রের সৌজন্যে এই বিজয় দিবসের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় বিজয়ের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে উপস্থিত থেকে অতিথিদের সাথে কেক কাটার পর্ব অংশ নেন তামারান ভিলেজের GM ইসাম সিহাব। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলে প্রশাসনিক কর্মকর্তা সাজিদুল ইখলাসের সঞ্চালনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং সকল শহীদদের প্রতি দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাঠানো বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbt news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মুন, মেহেদী হাসান খান। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।